আমাদের সমাজে যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়, এই ধরনের অপরাধ সংশ্লিষ্ট বাংলাদেশে অনেকগুলো আইন রয়েছে। মূলত প্রকৃতপক্ষে অপরাধের বিচারগুলো বাংলাদেশ দণ্ডবিধি, আমরা যেটাকে বলি পেনাল কোড আইনের মাধ্যমে হয়ে থাকে। এই আইনের বিচার প্রক্রিয়াটি বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি আলোকে হয়ে থাকে। অপরাধের বিচারকেই মূলত ফৌজদারি মামলার মাধ্যমে ফৌজদারি বিচারগুলো করা হয়। আমাদের দেশে এই ধরনের ফৌজদারি মামলার প্রাথমিকভাবে মামলাগুলো দায়ের করা হয় থানায়, পুলিশের নিকট গিয়ে, ডিউটি অফিসারের নিকট গিয়ে এই মামলাগুলো দায়ের করা হয়। যখন বা যে বিষয়ে থানায় মামলা গ্রহণ করে না, বা অনেক সময় করা যায় না, বা অনেক সময় থানায় নেওয়া হয় না, তখন ওই অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিকারের জন্য আদালতে এসে থাকেন এবং বিজ্ঞ আইনজীবীগণের নিকট সহযোগিতা নিয়ে থাকেন। তখন কোর্টে এই মামলাটি দায়ের করা হয়। আজকে আপনাদের উদ্দেশ্যে এই ফৌজদারি মামলার দুটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই। অপরাধের বিরুদ্ধে বা শাস্তির জন্য যিনি অপরাধী তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য যদি থানায় কোনো মামলা দায়ের করা হয়, তাহলে সেই মামলাকে বলা হয় জিআর মামলা। যখন কোনো বিষয়ে থানায় মামলা গ্রহণ করে না বা নেয় না, তখন এই অপরাধের বিচারের জন্য বিজ্ঞ আদালতে যখন আসা হয়, তখন যে মামলা করা হয় বিজ্ঞ আইনজীবীর সহায়তায়, তখন সেই মামলাকে বলা হয় সিআর মামলা তথা কমপ্লেইন রেজিস্ট্রার। এই সিআর মামলা আদালতে এসে দায়ের করা হয়। তাহলে আমরা জানলাম থানায় মামলা হলে এই মামলাটিকে বলা হয় জিআর মামলা। এই মামলা সরাসরি সরকার পরিচালনা করবেন পুলিশের মাধ্যমে। তবে সেক্ষেত্রে যিনি মামলা দায়ের করেন, অভিযোগকারী, ইনফরমেন্ট বলা হয় বা বাদী, তিনি নিজ খরচে ইচ্ছা করলে আইনজীবী নিয়োগ করতে পারবেন সরকার পক্ষকে সহযোগিতা করার জন্য। আর বললাম যে মামলাটি আদালতে এসে দায়ের করা হয় সেই মামলাকে বলা হয় সিআর মামলা। এই মামলা দায়েরই করতে হয় আর্জি দাখিল করার মাধ্যমে, এবং আইনজীবী সেই আর্জিটি ড্রাফট করেন এবং আদালতে মামলা দায়ের করেন। এখানে শুরু থেকেই মামলাটি আইনজীবী পরিচালনা করবেন বাদী পক্ষ হয়ে। পরবর্তীতে এই মামলার চার্জশিট আসলে বা চার্জ গঠন হলে তখন বিচারিক আদালতে এই মামলাটি বাদী তার আইনজীবীর মাধ্যমে পরিচালনা করে থাকেন। আমি আজকে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, সেটি হলো, যেমন ধরুন ফৌজদারি মামলায় ৩০৪ ধারা বাংলাদেশ দণ্ডবিধিতে আছে অপরাধমূলক নরহত্যা, অর্থাৎ ইচ্ছাকৃত নয় কিন্তু তার দ্বারা মানুষ হত্যা হয়ে গেছে, খুন হয়ে গেছে, মারা গেছে। এটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় কালপাবল হোমিসাইড, অর্থাৎ আপনার ইচ্ছাকৃত নয়। যেমন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, কেউ দৌড় দিয়ে সামনে চলে আসলো, লোকটি আহত হয়ে মারা গেল। আপনি গাড়ি চালাচ্ছেন, কেউ গাড়ির নিচে চলে আসলো, লোকটি মারা গেল। আপনি কোনো একটা কাজ করছেন, কাউকে দেখেন নাই, আপনি নিজে নিজে কাজ করছেন। আপনার কাজ করার অবস্থায় কোনো দ্রব্য, কোনো বস্তু কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়ে অন্য কোনো ব্যক্তি আহত হলেন, ইনজুর্ড হলেন এবং পরবর্তীতে মারা গেলেন। এখন এটা কি হত্যা, এটা কি খুন, এটা কি ধরনের অপরাধ? এটা কি বলা হচ্ছে কালপাবল হোমিসাইড, অর্থাৎ ইন্টেনশনালি নয় বা ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে আপনার মাধ্যমে, আপনার দ্বারা, আপনার হইতে আঘাতপ্রাপ্ত হয়ে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেল। এই ধরনের বিষয়টাকে বলা হয় অপরাধমূলক নরহত্যা। এই ধরনের মামলাগুলো বিজ্ঞ আদালতে যখন আসে বা থানায় যখন নেওয়া হয়, এই মামলাগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স, অর্থাৎ আমলযোগ্য অপরাধ, বাট বেইলেবল অফেন্স, জামিনযোগ্য অপরাধ। এই ধরনের আসামি হলে
তারা প্রথমেই জেলে যেতে হবে না, তারা জামিনপ্রাপ্ত হবেন। এমনকি যেদিন তাকে গ্রেপ্তার করা হবে 24 ঘন্টার মধ্যে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে সেই দিনই তিনি জামিনপ্রাপ্ত হবেন, কারণ এটি বেইলেবল অফেন্স বা জামিনযোগ্য অপরাধ। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অনেক সময় আমাদের কারো দ্বারা যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে থাকে যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন অথবা কোনো কার গাড়ি চালাচ্ছেন বা কোনো ট্রাক বাস চালাচ্ছেন বা যে কোনো কাজ করছেন, আপনার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হলো বা ঘটনাস্থলে মারা গেল, সাথে সাথে সে দৌড়ে পালিয়ে যায়, পুলিশের ভয়ে পালিয়ে থাকে, নিরুদ্দেশ হয়ে থাকে, ভয় পায় যে আমার বুঝি কী হবে। আসলে কিছুই হবে না। এটাও যেমন সঠিক, আবার অপরাধ যদি প্রমাণিত হয় যে আপনি গতি নিয়ন্ত্রণ করেন নাই, আপনি সেরকম জায়গায় কম গতির জায়গায় বেশি গতিতে চালিয়েছেন, এরকম অপরাধ করলে তার জন্য অবশ্যই সড়ক পরিবহন আইন 2018 এই আইনের অধীনে আপনার শাস্তি হবে। কিন্তু যেটি ইচ্ছাকৃত নয়, আইনে বলাই হচ্ছে কালপাবল হোমিসাইড, অপরাধমূলক নরহত্যা বটে কিন্তু ইচ্ছাকৃত নয়, আপনার জানার মধ্যে নয়, আপনার জ্ঞানের মধ্যে নয়, আপনার অজ্ঞাতসারে বাট আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেল। এই অবস্থায় যে অপরাধটি হলো, যে দুর্ঘটনাটি ঘটলো, এটির বিচার বিজ্ঞ আদালত করবেন এবং এই বিচারের সময় বিজ্ঞ আদালত দেখবেন যে আপনার কি ধরনের আঘাতে এই ব্যক্তি মারা গেল, ওই অবস্থায় আপনার অবস্থান কি ছিল, আপনি জানতেন কি না এই লোকটি সামনে আসছে বা পাশে আছে বা এরকম কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করলে ওই সময়ের বিষয়গুলো আপনি মেনটেন করছেন কি না, এই বিষয়গুলো বিজ্ঞ আদালত দেখবেন এবং পরবর্তীতে এই অনুযায়ী আপনার মামলার বিচার হবে। যদি অপরাধ প্রমাণিত হয়, ছোট বড় যেভাবেই হোক না কেন, সেই অনুযায়ী সাজাপ্রাপ্ত হবেন। আবার যদি দেখা যায় যে আপনি সত্যিই অনাকাঙ্ক্ষিত এবং আপনার অজ্ঞাতসারে এটি হয়েছে, বিজ্ঞ আদালত আপনাকে খালাস প্রদান করবেন। সুতরাং আমরা এটা সবসময় মনে রাখব যে আমার দ্বারা যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে, ভয় পাওয়ার কিছু নেই, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমরা আইনের আশ্রয় গ্রহণ করব এবং আইন অবশ্যই প্রমাণ সাপেক্ষে আমার অপরাধের বিচার করবে এবং আমি যদি সত্যিই আমার অজ্ঞাতসারে দুর্ঘটনাটি ঘটে থাকে, বিজ্ঞ আদালত উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সাধারণত এসব ক্ষেত্রে খালাস দিয়ে থাকেন। আমি আমার ব্যক্তিগত পেশাগত জীবনে এরকম কয়েকটি মামলা করেছি, ট্রাক ড্রাইভারের মামলা করেছি, সেখানে আমরা আসামিদেরকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে এই কারণেই যে সেটা ইন্টেনশনালি ছিল না। যেমন একটি ঘটনা ছিল সাভারে একটি ট্রাক ড্রাইভার ট্রাক থামিয়ে তিনি ঘুমাচ্ছেন ট্রাকের ভিতরে, আরেকটি ট্রাক উল্টা দিকে আসছেন এবং উল্টা দিকে আসার সময় একজন ব্যক্তি রাস্তা পার হচ্ছেন। স্বাভাবিকভাবেই তিনি যেদিক থেকে গাড়ি স্বাভাবিক নিয়মে আসার কথা উনি সেই দিকে তাকিয়ে রাস্তা পার হচ্ছেন, কিন্তু উল্টা দিক থেকে আসা ট্রাকটি সজোরে এসে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। ঘটনাক্রমে লোকজন একটু পরে হৈ হৈ হলো, সবাই আসলো, এসে থামানো ট্রাকের নিচে আহত বা সম্ভবত ওখানেই স্পট ডেড ছিল ব্যক্তিটি। এখন সবাই থামানো বাসের নিচে এই আহত রক্তাক্ত বা তখন মৃত ব্যক্তিকে দেখে এই ট্রাক ড্রাইভারকে তারা মারধর করলো এবং পুলিশের কাছে সোপর্দ করে দিল। এখন দেখুন এমতাবস্থায় এই মামলায় কার বিচার করবেন? এখানে প্রকৃত অপরাধী কিন্তু থামানো ট্রাকের ভিতরে বসে থাকা ড্রাইভার নয়, কারণ তার ট্রাকটি তো চলছেই না, তার ট্রাকটি তো বসে আছে। হ্যাঁ, এখানে তার একটা ছোট অপরাধ হয়েছে কি, যে একটি হাই রোডে তিনি ট্রাকটি থামিয়ে আছেন কেন, এটি তার অপরাধ হতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু যে ব্যক্তিকে ধাক্কা দিয়ে মারা হলো ওই ব্যক্তিকে মারার ক্ষেত্রে কিন্তু থামানো ট্রাকের ড্রাইভার দায়ী নয়। এই বিষয়টি আমরা বিজ্ঞ আদালতে তুলে ধরেছিলাম। বিজ্ঞ আদালত প্রমাণ এবং সাক্ষী সাপেক্ষে আসামিকে খালাস প্রদান করেছিলেন। তো সুতরাং এরকম কোনো দুর্ঘটনা ঘটলেই ভীত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে আইন রয়েছে, আইনের শাসন রয়েছে, বিজ্ঞ আদালত রয়েছে, বিজ্ঞ আইনজীবীগণ রয়েছেন। আমাদের আইন, আদালত এবং আইনজীবীগণের প্রতি আস্থা রাখুন। যে কোনো দুর্ঘটনা ঘটলে আদালতের আশ্রয় গ্রহণ করুন, আপনি ন্যায় বিচার পাবেন, এটা আমরা বিশ্বাস করি। গ্রামগঞ্জে আমরা একটি বিষয় বেশি খেয়াল করে থাকি, বাজারে বা গ্রামে একটু ছোটোখাটো দোকানপাট যেখানে রয়েছে, ছোট বাজারের মতো রয়েছে, এই বিষয়গুলো বা গ্রামের ভিতর, এখন তো বাংলাদেশের অধিকাংশ গ্রামের ভিতরে
পিচ ঢালা রাস্তা রয়েছে, বিধায় এই রাস্তাগুলোতে বিশেষ করে বাইক যারা চালান সাধারণত একটু জোরে চালিয়ে থাকেন। এটি অবশ্যই অন্যায় এবং অপরাধও বটে। গতি নিয়ন্ত্রণ করে রাস্তা বুঝে, জিগজ্যাগ রাস্তা, সোজা রাস্তা, এই বিষয়গুলো মেনটেন করেই গাড়ি চালানো উচিত। তদুপরিও আমরা বিষয় খেয়াল করি কি, সাধারণত রাস্তার পাশে যে বাড়িঘরগুলো থাকে, এই বাড়িঘর থেকে ছোট বাচ্চারা তাদের বাচ্চাদের মায়ের অজান্তেই বা একটু চোখের পলকে দৌড় দেয়, খেলতে যায়, বাড়ি থেকে বের হয়, তারা রাস্তার উপরে চলে আসে। তখন গ্রামের ভিতর কোনো মোটরসাইকেল যিনি চালান তিনি তো প্রত্যেক বাড়ির দরজায় দরজায় ব্রেক করবেন না, স্বাভাবিক। তিনি নিম্ন গতিতেও যদি চলেন, এরপরেও যদি কোনো শিশু তার রাস্তার নিকট যে বাড়ি সেখান থেকে দৌড় দিয়ে রাস্তায় আসেন, এই সময় কিন্তু মোটরসাইকেলকে কন্ট্রোল করা, ব্রেক করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই সময় একটি দুর্ঘটনা ঘটে গেল। এখন ওই শিশু বাচ্চা মারাত্মকভাবে আহত হলো, কোনো বড় কোনো ক্ষতি হলো বা হলো না, কিন্তু এমন সময় আমরা কি দেখি, গ্রামের লোকজন দ্রুত চলে আসেন, এসে এই বাইক যিনি অ্যাক্সিডেন্ট করলেন বাইক চালককে মারধর শুরু করেন, যেটাকে আমরা গণপিটুনি বলে থাকি। ঘটনাক্রমে দেখা গেল গণপিটুনিতে বাইক চালক নিহত হয়ে গেল। এখন কোন মামলা হবে? প্রথমটিতে ছিল যদি ওই শিশুটি মারা গিয়ে থাকে তাহলে যে মামলাটি হতো সেটা হলো 304 ধারায় কালপাবল হোমিসাইড, অজান্তে নরহত্যা। কিন্তু পরবর্তীতে পাবলিক ধরে ইচ্ছে করে পিটিয়ে যে মারলো, এটিকে বলা হবে খুন, হত্যা। এটি হবে পেনাল কোড আইনের 302 ধারা। এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হত্যা। সুতরাং ছোট অপরাধকে ঢাকতে গিয়ে, ছোট অপরাধের রাগ মেটাতে গিয়ে জেদের বশবর্তী হয়ে বড় ধরনের অপরাধে জড়িত হওয়া যাবে না। আইন নিজের হাতে কখনো তুলে নেওয়া যাবে না। আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে, তবেই এই আইন আমাকে এবং আপনাকে সুরক্ষা দিতে পারবে।